পদত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পর এবার কপাল পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। অবিলম্বে কিন্তু বাধ্য হয়ে পদত্যাগ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মানে কি সেনাপ্রধানকেও সরানো হবে? প্রেসিডেন্টের পর সেনাপ্রধান এক যাত্রায় তো দুই ফল। ভাববে নতুন সেনাপ্রধান হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম ছড়ানো হচ্ছে। নেক্সট লক্ষ্যবস্তু হয়তোবা কিছুদিনের মধ্যে ওয়াকারকে খেয়ে দেওয়া হবে, ওয়াকার ঝুলবে এবং তারেক রহমান ওয়াকারকে ঝোলাবে, ওয়াকার কিন্তু গ্রেফতার হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পর এবার কিন্তু কপাল পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। হ্যাঁ দর্শক, পূর্বেই তো, কারণ যারা হাসিনার কথা মতো দাসত্ব করেছে, এমনকি হাসিনার কথা মতো সকল অন্যায় কাজের সমর্থন জানিয়েছে দর্শক, তাদের তো কপাল পূর্বেই। আর সেই কাজটাই কিন্তু করছে এখন বিএনপি সরকার একে একে। শুরুতে শাহাবুদ্দিন চুপ্পুকে দর্শক একটা প্রসেসিং এর মাধ্যমে তাকে সরিয়ে দিয়েছে। এবার কিন্তু টার্গেটে পরিণত হয়ে গেছে একেবারে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ দর্শক, তা ভিডিও শুরুতেই কিছুটা শিরোনাম এবং কিছুটা বিস্তারিত তথ্য দেখে দর্শক আপনারা বুঝতেই পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করতে যাচ্ছে এবং সেনাপ্রধানকে দর্শক কোন প্রসেসিং এর মাধ্যমে সরানো হবে সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই ভিডিওটাতে দর্শক একেবারে রীতিমতো একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা আজকের এই ভিডিওটা দেখলে। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। এতদিন পরে এসে ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার প্রেসিডেন্টকে সরিয়ে দিচ্ছে। তার মানে কি সেনাপ্রধানকেও সরানো হবে? প্রেসিডেন্টের পর সেনাপ্রধান এক যাত্রায় তো দুই ফল হতে পারে না, তাই না? বর্তমানে তুরস্ক সফররত জেনারেল ওয়াকার দেশে ফিরে কতদিন তার স্বপদে বহাল থাকতে পারবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমেই পরিষ্কার করা প্রয়োজন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ কোনটি এই বিশ্লেষণ তৈরির সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু বাংলাদেশে বড় রাজনৈতিক সিদ্ধান্তের আগে গুঞ্জন, চাপ, চরিত্র হনন এবং সম্ভাব্য উত্তরসূরির নাম ছড়িয়ে দেওয়ার ইতিহাস আছে। তাই রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনার সঙ্গে সেনাপ্রধানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা তো অস্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে, কারণ শাহাবুদ্দিন এবং ওয়াকার আলাদা দুটি পদে থাকলেও 2024 সালের ক্ষমতা পরিবর্তনের ইতিহাসে তারা একই রাজনৈতিক সেতুর দুই প্রান্ত। একজন রাষ্ট্রপতির সাংবিধানিক স্বাক্ষর দিয়েছেন, অন্যজন সামরিক শক্তির বাস্তব নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন এবং ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ইউনূসের ক্ষমতাকে পাহারা দিয়েছেন, তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনেছেন এবং তারেক রহমানকে এখনো পাহারা দিয়ে যাচ্ছেন। একজন বঙ্গভবনে বসে শপথ পড়িয়েছেন, অন্যজন সেনানিবাস থেকে ক্ষমতার নতুন সমীকরণ বাস্তবায়ন করেছেন। 5ই আগস্ট জেনারেল ওয়াকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং পরে বঙ্গভবনের প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা রাখেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও শেখ হাসিনার পতন এবং ইউনূসের ক্ষমতা গ্রহণে সেনাপ্রধানের ভূমিকাকে নির্ধারণী হিসেবে বর্ণনা করে। পরবর্তীতে তিনি ইউনূস সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রকাশ্য অঙ্গীকার করেছেন এবং সেই অঙ্গীকার তিনি পালন করেছেন। কিন্তু জেনারেল ওয়াকার কেবল ইউনূস সরকারের রক্ষক হয়ে থাকেননি, সময়ের সঙ্গে তিনি সেই সরকারের কিছু রাজনৈতিক পরিকল্পনার সীমাও নির্ধারণ করেছেন। তিনি দ্রুত নির্বাচনের কথা বলেছেন, নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু সেনাবাহিনী এখনো মাঠেই আছে। 2025 সালে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার এবং শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত সেনাবাহিনীকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আবার 2026 সালের মে মাসে বলেছেন, সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে, তবে তাদের মূল কাজ ব্যারাকে ফিরে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর মূল কাজ আওয়ামী লীগ দমন করা। এই যে সব বক্তব্য, এই বক্তব্যগুলোর রাজনৈতিক অর্থ আছে। জেনারেল ওয়াকার বুঝেছিলেন, সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল বেসামরিক প্রশাসনের বিকল্প বানানো হলে তার দায় শেষ পর্যন্ত বাহিনীর উপরই পড়বে। মবের সহিংসতা, আইন শৃঙ্খলার পতন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা প্রশাসনিক ব্যর্থতার দায় কোনো অনির্বাচিত সরকারের উপর স্থায়ীভাবে থাকে না। একসময় মানুষ প্রশ্ন করে, সেনাবাহিনী তখন কি করছিল? তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে একটু। এখন দেশে একটি কথিত নির্বাচিত সরকার থাকার দাবি করা হচ্ছে, ফলে সেনাবাহিনীকে মাঠে রাখার আগের যুক্তি দুর্বল হয়ে গেছে। একই সঙ্গে জেনারেল ওয়াকার সেই অতীতের সাক্ষী, যখন বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্য বিরোধী জঙ্গিরা এবং ইউনূস সরকারের প্রত্যেকেই নিজেদের স্বার্থে সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মতো ওয়াকারও অনেক গোপন সমঝোতার প্রত্যক্ষ সাক্ষী। কে 5ই আগস্ট বঙ্গভবনে কি বলেছিল, কে কোন ধরনের সরকার চেয়েছিল, ইউনূসের নাম কিভাবে চূড়ান্ত হয়েছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি বোঝাপড়া হয়েছিল এবং সামরিক নেতৃত্ব কি শর্তে নতুন ব্যবস্থাকে সমর্থন করেছিল। এসব প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর সম্ভবত ওয়াকারের কাছেই আছে। ক্ষমতা
শেখ হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতিকে যদি বিদায় করা যায়, শেখ হাসিনা নিয়োজিত সেনাপ্রধানকে কেন রাখবে তারেক রহমান আমাকে বোঝান। তবে সেনাপ্রধানকে সরানো রাষ্ট্রপতিকে সরানোর মতো সহজ হবে না হয়তো। রাষ্ট্রপতি মূলত আনুষ্ঠানিক সাংবিধানিক পদ, সেনাপ্রধান একটি সশস্ত্র সংগঠিত এবং নিজস্ব কমান্ড কাঠামোর নেতৃত্ব দেন। তাকে মেয়াদের আগে সরানোর সিদ্ধান্ত নিতে হলে বাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য, জ্যেষ্ঠতা, কমান্ডারদের আনুগত্য এবং আন্তর্জাতিক প্রতিরক্ষার সম্পর্ক বিবেচনা করতে হবে। ওয়াকারের বর্তমান তুরস্ক সফর সেই কারণে খুব তাৎপর্যপূর্ণ। সরকারি ভাষ্য অনুযায়ী তিনি 5 দিনের সফরে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন, সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। ভারতীয় ইকোনমিক টাইমস এই সফরকে আঙ্কারা, ইসলামাবাদ এবং ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা যোগাযোগের প্রেক্ষাপটে দেখছে। তবে এটিকে সরাসরি ত্রিপক্ষীয় সামরিক জোট হিসেবে প্রমাণ করার মতো সরকারি ঘোষণা তো এখনো নেই। কিন্তু বাংলাদেশে তুরস্ক যেভাবে তার সামরিক স্বার্থ দেখছে বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশকে একটি সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে কিনা সে প্রশ্ন উঠেছে। আসলে প্রশ্ন হলো, ওয়াকার কি তুরস্কের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিজের সামরিক অবস্থান শক্ত করছেন, নাকি সরকারই তাকে নতুন প্রতিরক্ষা অক্ষ তৈরির দায়িত্ব দিয়েছে? দুই সম্ভাবনাই আছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প দ্রুত বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশ অস্ত্র, ড্রোন, প্রশিক্ষণ এবং প্রযুক্তির বিকল্প উৎস খুঁজছে। ফলে সফরটি পেশাগতও হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনার ঠিক সময়ে সেনাপ্রধানের বিদেশ সফর রাজনৈতিক কৌতূহল তৈরি করছে। সম্ভাব্য নতুন সেনাপ্রধান হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার নাম ছড়ানো হচ্ছে, কিন্তু নির্ভরযোগ্য সরকারি ঘোষণা ছাড়া এসব নামকে সত্য ধরে নেওয়া যাবে না, বরং নাম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যও খতিয়ে দেখা দরকার। এতে একদিকে সেনাবাহিনীর ভিতর প্রতিযোগিতা তৈরি হয়, অন্যদিকে বর্তমান সেনাপ্রধানকে বোঝানো হয় যে তার বিকল্পও প্রস্তুত আছে। জেনারেল ওয়াকারের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হলো কোন রাজনৈতিক পক্ষই তাকে পুরোপুরি নিজেদের লোক মনে করতে পারছে না। আওয়ামী লীগের একটি অংশ তাকে 5ই আগস্টের ক্ষমতা পরিবর্তনের মূল কারিগর মনে করে। জুলাই সন্ত্রাসীদের একটি অংশ আবার মনে করে তিনি তাদের কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে দেননি। ইউনুসপন্থীরা তাকে নির্বাচনের জন্য চাপ দেওয়ার দায়ে সন্দেহ করে। বিএনপিও জানে তাদের ক্ষমতায় আসার পেছনের বহু ঘটনার বা গোপন ঘটনার সাক্ষী তিনি। জামায়াতের কাছে তিনি হয়তো প্রয়োজনীয়, কিন্তু স্থায়ীভাবে নির্ভরযোগ্য নন। আর জামায়াত এমন এক মুনাফিক দল, তারা উপকার স্বীকার করে না। অর্থাৎ যে জেনারেল একসময় প্রায় সবার প্রয়োজন ছিলেন, এখন প্রায় সবার সন্দেহের মানুষ এই জেনারেল ওয়াকারুজ্জামান বা বর্তমান সেনাপ্রধান। তাকে সরানো হলে সরকার হয়তো বলবে এটি একটি নিয়মিত সামরিক পরিবর্তন, মেয়াদ, অবসর, পুনর্গঠন অথবা পেশাগত কারণ দেখানো হবে, কিন্তু সময়টি সিদ্ধান্তের প্রকৃত অর্থ বলে দেবে। রাষ্ট্রপতির বিদায়ের পরপরই সেনাপ্রধান বদল হলে সেটিকে দুটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা কঠিন হবে, কারণ তখন বোঝা যাবে যে রাষ্ট্রের 2024 পরবর্তী ক্ষমতা কাঠামোর শেষ স্বাধীন কিংবা অর্ধ স্বাধীন স্তম্ভগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। তবে ওয়াকারকে সরানো মানেই তার প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না। সেনাবাহিনীতে ব্যক্তিগত সম্পর্ক, কমান্ড অভিজ্ঞতা এবং 2024 সালের সংকটে তার ভূমিকা তাকে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ করে রাখবে। বরং অসম্মানজনকভাবে সরানো হলে সেটা সেনাবাহিনীর ভিতরে অস্বস্তি তৈরি করতে পারে। একটি রাজনৈতিক সরকার সেই ঝুঁকি কতটা নিতে চাইবে, সেটাও একটা বড় প্রশ্ন। নেক্সট লক্ষ্যবস্তু আমাদের আওয়ামী লীগের শেখ পরিবারের অন্যতম জামাতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমান খেলবে, যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ খেলবে, এটা বোঝা যাচ্ছে, এবং ঠান্ডা মাথায় খেলবে। রাষ্ট্রপতিকে খেয়ে দিয়েছে। ওয়াকারকে রক্ষার যে কবচ সেটা তো রাষ্ট্রপতি ছিল, তাই না? রাষ্ট্রপতি ওয়াকারকে রক্ষা করেছে, ওয়াকার রাষ্ট্রপতিকে রক্ষা করেছে। ওয়াকার সম্ভবত এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে, শহরে গিয়েছে। তুরস্ক থেকে ফিরে হয়তোবা কিছুদিনের মধ্যে ওয়াকারকে খেয়ে দেওয়া হবে। আর ওয়াকার যদি একবার পরে যায়, বিশ্বাস করেন 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে পৌঁছে দেওয়ার অপরাধে ওয়াকার ঝুলবে এবং তারেক রহমান ওয়াকারকে ঝোলাবে। ওয়াকার কিন্তু গ্রেফতার হবে। ওয়াকার সাবেক হবার কয়েক ঘন্টার মধ্যে দেখবেন ওয়াকার অ্যারেস্ট হয়ে গেছে। হবে, এটা নিয়তি, এটা কর্মফল। চুপ্পু যেমন তার কর্মফল ভোগ করবে, এখন ওয়াকার একইভাবে কর্মফল ভোগ করবে। গাদ্দারদের ঠাঁই কোথাও হয় না। গাদ্দাররা যেখানে যায় সেখানে তারা অসম্মানিত হয়, অপদস্থ হয়। আবার পুনরাবৃত্তি করি, জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব 5 আগস্টের পর যদি শেখ হাসিনার সরকারের উৎখাতের পর আপনি যদি সসম্মানে আপনার জায়গা থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় কারাবরণ করতেন, আজকে এই দিনে এসে আপনি জাতির কাছে হিরো হয়ে থাকতেন। কারণ 5 আগস্টের পর বাংলাদেশটা যেভাবে এগিয়েছে, যেভাবে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো, এর দায় আপনাকে নিতে হবে। কারণ আপনি বাংলাদেশের সাংবিধানিক প্রধান, তাই নয় কি? ইউনূসের অপকর্মের দায় আপনাকে নিতে হবে, কারণ আপনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। এবং ইতিহাসে যখন ভবিষ্যতে লেখা হবে তখন আপনার নামটা থাকবে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার জন্য ইউনূসের সকল অবৈধ আইন, অবৈধ কালা কানুন, নিয়ম
দেশ বিরোধী চক্রান্ত, দেশ বিরোধী চুক্তি সবকিছুকে সমর্থন দিয়ে গেছে, মৌন সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমানের সব অপকর্ম, অপশাসন, মার্কিন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, প্রতিফলন, এই সবকিছুকে অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, মৌন সমর্থন দিয়েছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ইতিহাসে কিন্তু আপনার নাম গাদ্দার হিসেবে লেখা থাকবে। এটা আপনি কিভাবে নেবেন জানি না, কিন্তু এটা বাস্তব। কারণ আপনি দুইটা অনির্বাচিত সরকারকে বৈধতা দিয়েছেন স্বাক্ষরের মধ্য দিয়ে। আপনি যদি 8 আগস্ট ইউনূসের সরকারকে বৈধতা না দিয়ে আপনি সামরিক শাসন জারি করতেন, আপনাকে কে কি করতো, পরবর্তীতে তারা কি করতো সেটা দেখার বিষয় না। সংবিধান বাতিল হয়ে যেত, জাতীয় সরকার গঠন করা হতো, বিপ্লবী সরকার গঠন করা হতো, আপনি রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতেন, স্বেচ্ছায় কারাবরণ করতেন। জীবনে তো সবকিছু ভোগ বিলাসিতা করেছেন, করেন না? আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন না? এখন শেষ বয়সে এসে কারাবরণ করতেন। আমির হোসেন আমু, তুফাইল আহমেদের মতো বর্ষিয়ার নেতারা যদি কারাবরণ করতে পারে, আপনি শাহাবুদ্দিন চুপ্পু কত বড় নেতা হয়ে গেছেন যে আপনি কারাবরণ করতে পারেন নাই? আজকে কি হলো? আপনার সম্মান আছে? আপনার সম্মান বাকি রইলো? আপনাকে অসম্মানিত করে, অপদস্থ করে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। সেখানে বলা হলো আপনি অসুস্থ। আপনি অসুস্থ এত মাস হন নাই? 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনার অসুস্থতার জায়গা কোথায় ছিল? এখন হঠাৎ করে 7 দিনের ব্যবধানে আপনি অসুস্থ হয়ে গেলেন। গত 3 দিন আগে বলেছি আপনাকে সরিয়ে দেওয়া হবে। এবং নেক্সট লক্ষ্যবস্তু ওয়াকারুজ্জামান। ছি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ছি। আপনার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এইটা প্রত্যাশা করে নাই। আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী কোনো মানুষ এই ধরনের আচরণ প্রত্যাশা করে নাই। সম্মানের সাথে যদি বিদায় নিতেন, পদত্যাগ করতেন, আজকে সমাজের কাছে, জাতির কাছে, রাষ্ট্রের মানুষের কাছে হিরো হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে গাদ্দার বলা ছাড়া আর কোনো কিছু বাংলাদেশের মানুষ বলবে না। আমি বলছি না আমার বলাতে কিছু যাবে কিংবা আসবে না, কিন্তু আপনি যেই কাজটা করলেন, আপনাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, এইটা নিঃসন্দেহে আপনার সম্মান, আপনার সবকিছু কেড়ে নিয়েছে। আপনার এত দিনের অর্জন, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই সম্মানটুকু বিএনপি আপনাকে দেয় নাই। হ্যাঁ, আপনাকে সমঝোতার মাধ্যমে পদত্যাগ করিয়েছে, কিন্তু জাতির সামনে স্পষ্ট পরিষ্কার শিলং সালাউদ্দিনের সাথে কথার পর আপনার এই পদত্যাগের ঘোষণা, এটা অত্যন্ত লজ্জাজনক। অত্যন্ত লজ্জাজনক। এটা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। এবং ইতিহাসে যখন ইউনূসের শাসন এবং তারেক রহমানের এই অবৈধ শাসনের কথা লেখা হবে, দর্শক, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেই 5 তারিখের পর থেকেই কিন্তু নানা বিতর্কের মুখে দিয়ে কিন্তু যেতে হয়েছে। বিশেষ করে দর্শক, ডক্টর ইউনূস সরকারের আমলে পুরো আমলটাতেই কিন্তু এই বিতর্কিত হয়ে গিয়েছিল এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কখনো হাসনাত সার্জিসকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব, এমনকি কখনো শেখ হাসিনার সঙ্গে ফোন আপ, এমনকি দর্শক আরো নানা বিষয় নিয়ে কিন্তু বিতর্কিত হয়েছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে এত সব বিতর্কের মাঝেও কিন্তু তাকে বিএনপি সরকার কিন্তু, অর্থাৎ বিএনপির যে নীতি নির্ধারকরা রয়েছে, তারা কিন্তু সমর্থন জানিয়ে গেছে সেই শুরু থেকেই। তবে দর্শক, এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে হাসিনা দেশে আসবে, এমনটা কিন্তু দর্শক একেবারে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। কারণ ফোন আলাপে হাসিনা নিজেই কিন্তু বলেছে সে জেল খাটুক আর ফাঁসির মঞ্চে ঝুলুক, সে কিন্তু দেশে আসবেই। আর তারপর থেকেই কিন্তু টনক নড়ে গেছে কিন্তু বিএনপি সরকারের। শুরুতেই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়েছে, এবার টার্গেটে পরিণত হয়ে গেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও তিনি দেশের বাইরে সফররত অবস্থায় রয়েছেন, কিন্তু দর্শক দেশে ফিরলেই কিন্তু আসল খেলাটা হয়তোবা দেখতে পাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ দর্শক, এটা কিন্তু আমাদের দেশের একটা ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে যে বিগত সরকারের কোনো প্রশাসনিক কর্মকর্তা বা কোনো আমলাদের দিয়ে কিন্তু দেশ পরিচালনা করে না, যে সরকার আসে সে সরকার। আর সেটার দর্শক একেবারে ফলশ্রুতি হিসেবেই কিন্তু এবার শাহাবুদ্দিন চুপ্পু আউট হয়ে গিয়েছে। এবার কিন্তু সেনাপ্রধান ওয়াকারের পালা। এটা নিয়ে দর্শক আমি নয়, একেবারে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে রাষ্ট্রপতির পর এবার কি সেই ওয়াকারের পালা। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই সম্পর্কে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।